দেখো, হেলথ অ্যান্ড ডিজিজের ইমিউনিটি পার্টের আমরা লাস্ট যে পোর্শন সেটা পড়বো। তার মধ্যে কমপ্লিমেন্ট সিস্টেম যে পোর্শনটা আছে, এই কমপ্লিমেন্ট সিস্টেমটা তোমাদের সিলেবাসে নেই, মানে একদম সংক্ষিপ্ত অল্প আছে, তো সেটুকু করবে। ওকে, দেখো কমপ্লিমেন্ট সিস্টেম কাকে বলে। আমাদের দেহের রক্তরসকে আমরা আর একটা নামে কি বলে থাকি? প্লাজমা বলে থাকি। তাহলে সেই রক্তরস এবং প্লাজমার মধ্যে প্রায় একগুচ্ছ বৃহদাকার প্রোটিন, অর্থাৎ 20টা বা তার বেশি প্রোটিন কি করে না, রক্তরস বা প্লাজমার মধ্যে উপস্থিত একগুচ্ছ প্রোটিন, বৃহদাকার প্রোটিন, যা কি করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বা বিভিন্ন পদ্ধতিতে বাইরে থেকে আসা রোগ জীবাণুর বিরুদ্ধে কি করে একটা শরীরের মধ্যে অনির্দিষ্ট অনাক্রমতার সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে বোঝা গেছে যে রক্তরস বা প্লাজমার মধ্যে অবস্থিত একগুচ্ছ প্রোটিন, যা কি করে দেহের বাইরে থেকে আগত জীবাণুর বিরুদ্ধে কি করে একটা লড়াই করে এবং অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টতায় একটা অনাক্রমতা সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। এই কমপ্লিমেন্ট সিস্টেমের আমি সংজ্ঞাটা বললাম, সংজ্ঞাটা তোমরা বই থেকে লিখে নেবে। কমপ্লিমেন্ট সিস্টেমের উপাদান হচ্ছে কি কি না, এখানকার উপাদান হচ্ছে C1, C2, C3, C4, C5 হচ্ছে প্রোটিন। ওকে, C1, C2, C3, C4, C5 এই প্রোটিনগুলো হচ্ছে এই কমপ্লিমেন্ট সিস্টেমের উপাদান। ঠিক আছে, এবারে দেখো এই কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হয় দুটি পদ্ধতিতে। তোমাদের বই কিন্তু খুব ডিটেলস নেই, ডিটেলস থাকলে আমি করাতাম, ডিটেলস নেই, সেহেতু করার দরকার নেই। এই কমপ্লিমেন্ট সিস্টেমের সক্রিয়করণ দুটি পদ্ধতিতে হয়ে থাকে। এর সক্রিয়করণ হয় দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পদ্ধতি, একটা হচ্ছে ক্লাসিক্যাল পদ্ধতি আর একটা হচ্ছে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি দেখো এই দুটো পদ্ধতির সাহায্যে কি করে সক্রিয় হয়ে ওঠে। ক্লাসিক্যাল পদ্ধতি কি, এই পদ্ধতিতে কি হয়, এটা ধরো অ্যান্টিজেন। ওকে, তাহলে কি হবে, দেখো এটা হচ্ছে অ্যান্টিবডি, এটা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে ক্লাসিক্যাল পদ্ধতি হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বাইন্ডিং এর মাধ্যমে কি করে, যখন জীবাণু ধ্বংসকর হয়। অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেমের ক্লাসিক্যাল পদ্ধতি বলতে বোঝায় যে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হচ্ছে, ওকে, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে আবদ্ধ হওয়ার মাধ্যমে কমপ্লিমেন্ট সিস্টেমের ক্লাসিক্যাল পথের মাধ্যমে সক্রিয়করণ হয়ে ওঠে। কে? কমপ্লিমেন্ট সিস্টেম। যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ডিং করে তখন এই ক্লাসিক্যাল পদ্ধতির দ্বারা কি করে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে ওঠে। এই ক্লাসিক্যাল পদ্ধতিতে সহায়তাকারী উপাদান হচ্ছে কি C1 থেকে C9 প্রোটিন। ওকে, C1 থেকে C9 হচ্ছে তোমার কি ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট প্রোটিন হচ্ছে ক্লাসিক্যাল পথের উপাদান হিসেবে কাজ করে। তাহলে কি বললাম যে ক্লাসিক্যাল প্রোটিন হচ্ছে যে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করছে তখন কমপ্লিমেন্ট সিস্টেমের ক্লাসিক্যাল পথের মাধ্যমে সক্রিয় হয়। আর বিকল্প পদ্ধতি কি, বিকল্প পদ্ধতি হচ্ছে যখন অ্যান্টিজেনের সারফেস এরিয়াতে উপরিভাগে যখন কি করে না, অ্যান্টিজেনের সারফেস এরিয়াতে উপরিভাগে বিভিন্ন প্রোটিন, তারপর পেপটাইড ও গ্লাইকন ওখানে এসে যখন কি করছে দেখো না, সেখানে এসে যখন কমপ্লিমেন্ট প্রোটিন সংস্পর্শে আসে তখন কমপ্লিমেন্ট সিস্টেমটা উদ্দীপিত মানে সক্রিয়করণ হয়ে ওঠে। তাহলে বিকল্প পদ্ধতি বললাম যে যখন মানে বাইরে থেকে আগত বস্তু, বিজাতীয় বস্তু তার উপরিভাগের অবস্থিত প্রোটিন বা পলিস্যাকারাইডের সঙ্গে যখন কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন তারা যখন সংযুক্ত হয়ে থাকে তখন কি হয় না, কমপ্লিমেন্ট সিস্টেমটা সক্রিয় হয়ে ওঠে। বুঝা গেছে? আচ্ছা, এটা ডিটেলসে খুব বেশি নেই। এরপরে আমরা দেখো যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকুয়ার্ড।
অ্যাকুয়ার্ড ইমিউনিটি, বা একে বাংলা হচ্ছে কি অর্জিত অনাক্রমতা। ওকে, আমরা এর আগের ক্লাসে পড়েছি সহজাত অনাক্রমতা, আজকে দেখছি অর্জিত অনাক্রমতা। অর্জিত অনাক্রমতা হচ্ছে কি না, যেটা সহজাত নয় বা জন্মগত নয়। অর্থাৎ কি হয়ে থাকে না, যখন না জন্মের পরের মুহূর্তে যখন বাইরে থেকে কোনো রোগ জীবাণু এসে প্রবেশ করে এবং তার ফলে যে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকে ধ্বংস করার জন্য, তখন তাকে বলা হচ্ছে অর্জিত, মানে জন্মের পরের মুহূর্তে সেটা হয়ে থাকে। আর আমরা দেখবো যে জন্মে সহজাত, আমরা এর আগে যখন ক্লাসে বলেছিলাম তখন বলিনি যে যেমন ধরো জন্মর সঙ্গে সঙ্গে কি হয় না, বেবির মধ্যে অ্যান্টিবডি থাকে কেন না, মায়ের যে কোলস্ট্রাম সেখান থেকে কি আইজিএ অ্যান্টিবডি সরাসরি ভ্রূণের বেবির দেহে পৌঁছাচ্ছে কেন না, এর মাধ্যমে কোলস্ট্রামের মাধ্যমে। তাহলে অর্জিত হচ্ছে যে কোনো কিছুর শরীরের প্রবেশ করানোর ফলে যে অ্যান্টিবডি তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে অর্জিত। এই অর্জিত অনাক্রমতা হচ্ছে দুই ধরনের, কার্যের উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি, একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, আর একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা। রসভিত্তিক অনাক্রমতা, তাহলে কি বললাম, অর্জিত অনাক্রমতা হচ্ছে জন্মের পর মুহূর্তে যখন শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করার ফলে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অর্জিত অনাক্রমতা। অর্জিত অনাক্রমতা কাজ অনুসারে দুই ধরনের, একটা রসভিত্তিক অনাক্রমতা, একটা হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা, একটা রসভিত্তিক অনাক্রমতা। এই কোষভিত্তিক এবং রসভিত্তিকে যে আমি ইংরেজি টার্মগুলো বলছি সেগুলো অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষার সময় এই বাংলার ওয়ার্ডগুলো না দিয়ে ইংলিশ ওয়ার্ডগুলো দিয়ে থাকে। ওকে, দেখো নোট করো। তাহলে কি বললাম যে যে কোষ ভিত্তিক অনাক্রমতা বা একে কি বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি, একে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি বা সিএমআই। ওকে, দেখো ইমিউনিটি সিস্টেম, ইমিউনিটি সিস্টেম সিএমআইএস, তাহলে পরীক্ষা যদি সিএমআইএস তাহলে বুঝতে পারছো কি না, সেল মিডিয়েটেড ইমিউনিটি, কোষভিত্তিক অনাক্রমতা। ওকে, আর রসভিত্তিক অনাক্রমতা হচ্ছে কি না হিউমোরাল, এটা হচ্ছে দেখো রসভিত্তিক হচ্ছে হিউমোরাল, হিউমোরাল ইমিউনিটি সিস্টেম বা একে HIS বলতে পারি। ওকে, না সরি, এটা হবে, এটা তো হিউমেরাল ইমিউনিটি অবশ্যই, তার সঙ্গে একটা নাম আছে কি না অ্যান্টিবডি মিডিয়েটেড, এর নাম হচ্ছে একে কি বলা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, AMIS, এটা সিস্টেম। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটি বা একে বলতে পারি সেলুলার ইমিউনিটি, আর এটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, মানে আমরা দেখবো যেখানে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে, তাহলে একে আর একটা নাম কি বলা হয় হিউমোরাল, হিউমোরাল ইমিউনিটি। বোঝা গেছে? এই নাম দুটো মনে রাখো, খুবই দরকার পড়বে, লাগবে এটা, এই দুটো ওয়ার্ড, এটা ঠিক আছে। পরীক্ষার সময় কিন্তু কখনো কখনো এটা দেয় যে বলে সেলুলার ইমিউনিটি এবং হিউমোরাল ইমিউনিটির মধ্যে পার্থক্য, তখন কিন্তু আমাদের বুঝতে হবে বাংলার যে কি বলতে চেয়েছে, তার জন্য ইংলিশ টার্মগুলো মনে রাখবে। তাহলে কোষভিত্তিক অনাক্রমতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি বা সিএমআইএস, আর একটা বললাম রসভিত্তিক অনাক্রমতা বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি AMIS আর হিউমোরাল ইমিউনিটি। এবার দেখো কোষভিত্তিক সেল মিডিয়েটেড টা কি দেখবো আমরা। তাহলে অর্জিত অনাক্রমতার ফার্স্ট আমরা কি দেখলাম যে সেলুলার, কি ভাগ দেখলাম সেলুলার ইমিউনিটি, তাই তো, বা CMIS।
আইএস, সেলুলার মিডিয়েটেড ইমিউন সিস্টেম। দেখো এই বাংলায় তাহলে কি বললাম, কোষ ভিত্তিক, বাংলায় বলছি কোষ ভিত্তিক অনাক্রমতা। এই কোষ ভিত্তিক অনাক্রমতা হচ্ছে দেহের যে অনাক্রমতা টি লিম্ফোসাইট বা টি কোষের জন্য দায়ী। তাহলে দেহের যে অনাক্রমতা টি লিম্ফোসাইট বা টি কোষের দ্বারা তৈরি হয়, গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা। তাহলে কি বললাম, যে দেহে অনাক্রমতা যখন কার মাধ্যমে হয়ে থাকে, টি লিম্ফোসাইট বা টি কোষ দ্বারা গঠিত হয়, তখন তাকে বলা হচ্ছে কোষ ভিত্তিক বা সেলুলার ইমিউনিটি। দেখো তাহলে কি বললাম, যে সেলুলার ইমিউনিটি হচ্ছে যে দেহে অনাক্রমতা যখন টি লিম্ফোসাইট বা টি কোষের সাহায্যে ঘটে, তখন তাকে বলা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা। এই টি কোষ বা টি লিম্ফোসাইট, টি কোষটা হচ্ছে কি না, ভ্রূণের অস্থিমজ্জা থেকে তৈরি হয়। অস্থিমজ্জা থেকে তৈরি হওয়ার পর এটা কোথায় যাচ্ছে, থাইমাস গ্রন্থিতে গিয়ে না পরিপূর্ণতা লাভ করে। ওকে, তাহলে টি সেল কি বললাম, যে থাইমাস গ্রন্থিতে পরিণত লাভ করে যে সেল তাকে বলা হচ্ছে কি না টি সেল। ওকে, তাহলে অস্থি থেকে উৎপন্ন, এটা হচ্ছে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে কি বললাম, যে টি কোষ হচ্ছে অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থিতে গিয়ে পরিণত লাভ করে, তখন তাকে বলা যায় টি সেল। তাহলে বোঝা গেছে যে অনাক্রমতা যখন এই টি সেলের সাহায্যে ঘটে, তখন টি সেলই দায়ী এই অনাক্রমতার জন্য, তখন তাকে বলা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতা। এরপরে দেখো এই কোষ ভিত্তিক অনাক্রমতা আমি বললাম যে এটা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়ে থাইমাস গ্রন্থি থেকে পরিণত লাভ করে। কি হয়, যে টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইট কোথায় যায় না থাইমাস গ্রন্থিতে। এটা তোমার থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থিতে কি করে না টি লিম্ফোসাইট বা টি সেল কি করে, পরিপূর্ণতা লাভ করে। এটা পরিপূর্ণ হয় মানে ম্যাচুরেশন ঘটে। এখানে পরিপূর্ণতা লাভ করার পর তারপরে গিয়ে পৌঁছায় লসিকা গ্রন্থিতে, তারপরে লসিকা গ্রন্থিতে অবস্থান করে। বোঝা গেছে? তাহলে টি লিম্ফোসাইট হচ্ছে থাইমাস গ্রন্থিতে গিয়ে উৎপন্ন হচ্ছে অস্থিমজ্জা থেকে থাইমাস গ্রন্থিতে যায়, থাইমাস গ্রন্থিতে ওখানে গিয়ে মাইগ্রেট করে বৃদ্ধি পাওয়ার জন্য। এখানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর পরিপূর্ণতা লাভ করার পর সে লসিকা গ্রন্থিতে অবস্থান করে। এই লসিকা গ্রন্থিতে যখন যদি কোনো অ্যান্টিজেন, এটা হচ্ছে অ্যান্টিজেন, তারপরে এই লসিকা গ্রন্থিতে যখন কোনো অ্যান্টিজেন অ্যাটাক করে, ওকে, তখন কি হয়, এখানে অবস্থিত ম্যাক্রোফাজ যে সেলগুলো আছে, সেই ম্যাক্রোফাজ সেল কি করে, অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এনগালফ করে। আমি ফার্স্ট দিন অ্যান্টিজেনের ক্লাস নিতে গিয়ে প্রথমেই বলেছিলাম যে কি করে অ্যান্টিজেন প্রেজেন্টেটিং সেল কোনটা, বলেছিলাম যে ম্যাক্রোফাজ, প্যাথোজেন যখন ম্যাক্রোফাজকে একটা শরীরে প্রবেশ করে, তখন ম্যাক্রোফাজ সেই কি করে প্যাথোজেনকে এনগালফ করে ফেগোসাইটোসিস পদ্ধতিতে। তারপর সে ভিতরে গিয়ে সেখানে এমএসসি প্রোটিনের মাধ্যমে কি করে না সেই টুকরো টুকরো প্যাথোজেনকে ম্যাক্রোফাজ টুকরো টুকরো করে প্যাথোজেনের মধ্যে থাকা অ্যান্টিজেনকে কি বলেছিলাম যে এমএসসি প্রোটিন তার সারফেস এরিয়াতে নিয়ে যায়। তারপর কি করে না এই যে টি লিম্ফোসাইট সেল লসিকা গ্রন্থিতে বর্তমান, এবং এখানে ম্যাক্রোফাজ যে সেল, ম্যাক্রোফাজ সেল অ্যান্টিজেনকে গ্রহণ করার পর এমএসসি প্রোটিনের সঙ্গে কি করে না টি সেলের সঙ্গে যুক্ত হয়। কে? অ্যান্টিজেন সহ ম্যাক্রোফাজ। টি সেল কি করে, এই ম্যাক্রোফাজকে সে পুরোপুরিভাবে গ্রহণ করে, গ্রহণ করার পর তাকে ধ্বংস করে দেয়। তাহলে বোঝা গেছে কি বললাম সেদিন, কিন্তু প্রথম দিনই বুঝিয়েছি
যে যখন লসিকা গ্রন্থিতে টি সেল এসে পৌঁছাচ্ছে তখন বাইরে থেকে আসা অ্যান্টিজেন প্রবেশ করার মুহূর্তে কি করছে, ম্যাক্রোফাজ তাকে এনগাল্প করছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এনগাল্প করার পর কি করছে, এমএসি প্রোটিনের সঙ্গে বাইন্ড করছে। এমএসি প্রোটিনের সঙ্গে বাইন্ড করার পর টি সেল কি করছে, সেই এমএসি প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে সেই অ্যান্টিজেনটাকে কি করছে, নিজের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছে, দিয়ে ধ্বংস করে। বোঝা গেছে? তাহলে টি সেল বা সেলুলার ইমিউনিটি বা কোষভিত্তিক ইমিউনিটি কোন কি? এই দেখো, এই যে টি সেলের কথা বললাম, অর্থাৎ কি বললাম, কোষভিত্তিক অনাক্রমতা, অর্থাৎ কি, টি লিম্ফোসাইট, ও তাই না? এটা থাইমাস গ্রন্থিতে যাওয়ার পর কি করে, যখন অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে টি লিম্ফোসাইট, তখন সে প্রচুর পরিমাণে বিভাজিত হয়, প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে টি লিম্ফোসাইট উৎপন্ন হওয়ার পর এটা ক্লোনিং গঠন করে। ওকে, তারপর কি হয়, বিভাজিত হয়ে টি সেল বা টি লিম্ফোসাইট বিভাজিত হয়ে 4 ধরনের কি করে, সেল উৎপন্ন করে। 4 ধরনের সেল উৎপন্ন করে কে? টি সেল। কি কি? এক হচ্ছে হেল্পার টি সেল। হেল্পার টি সেল তাহলে কখন উৎপন্ন করে বললাম, যে যখন অ্যান্টিজেনের লসিকা গ্রন্থিতে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, ওই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার পর কি করে, সে প্রচুর পরিমাণে উৎপন্ন করে কি, টি সেল, দিয়ে সেখানে ক্লোনিং গঠন করে। তারপর কি করে, টি সেল বিভাজিত হয়ে 4 ধরনের সেল উৎপন্ন করে। একটা হচ্ছে হেল্পার টি সেল, কিলার সেল। এই হেল্পার টি সেলকে CD4 বলা হয়, CD4 সেল। দেখো, নোট করবে এগুলো, এই 4টে অবশ্যই নোট করবে। কিলার সেল বা একে বলা হয় সাইটোটক্সিক, একে বলা হয় সাইটোটক্সিক বা একে বলা হয় CD8। ওকে, নোট করো। আর হচ্ছে কি, সাপ্রেসর, সেল। আর এটা হচ্ছে মেমোরি সেল। দেখো, এই 4 প্রকারের সেল উৎপন্ন করে কে, টি সেল বিভাজিত হয়ে। হেল্পার টি সেল বা CD4, কিলার সেল বা সাইটোটক্সিক বা CD8, সাপ্রেসর সেল আর মেমোরি সেল। ওকে, এখন আমরা পড়ছি অর্জিত অনাক্রমতা বা অ্যাকিউট ইমিউনিটির প্রথম যে ভাগ, সেটা হচ্ছে তোমার কোষভিত্তিক অনাক্রমতা বা সেলুলার মেডিয়েটেড বা সেল মেডিয়েটেড ইমিউনিটি সিস্টেম। এই সেলের মধ্যে আমরা প্রথম পড়বো হেল্পার টি সেল। তাহলে এই 4 ধরনের সেল উৎপন্ন করে কে, টি লিম্ফোসাইট, টি সেল। দেখো, প্রথম হচ্ছে কি বললাম, হেল্পার টি সেল বা CD4। এই CD এর ফুল ফর্ম কি জানো? ক্লাস, দেখো, লেখো, নোট করো। হ্যাঁ, নোট করে নাও। দেখো, ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন প্রোটিন। ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন, সিডির ফুল ফর্ম হচ্ছে ক্লাস্টার অফ ডিফারেন্সিয়েশন প্রোটিন। এবারে দেখো, এই CD4 যেখানেই থাকবে না, CD4 সেল যেখানেই থাকবে সেখানেই HIV আক্রমণ করে এবং এডস সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। CD সেল যেখানে বেশি থাকবে। এই হেল্পার টি সেলের কাজ কি? হেল্পার টি সেল কি করে না, অন্যান্য সেলকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে। মোস্ট অ্যাবান্ডেন্ট সেল, সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে হেল্পার টি সেল বডিতে। এই হেল্পার টি সেল কি করে না, স্টিমুলেট করে কাকে, কিলার টি সেলকে, ওকে, সাপ্রেসরকে। ঠিক আছে, তাহলে এই কি করছে, স্টিমুলেট করে কাজ, হেল্পার টি সেলের কাজ উদ্দীপিত করে কাকে না, কিলার টি সেলকে, সাপ্রেসর সেলকে, এবং কি করে, এদের সংখ্যায় বাড়িয়ে দেয় এবং সংখ্যায় বাড়িয়ে তোলে। তাহলে বোঝা গেছে হেল্পার টি সেলের কাজ কি, উদ্দীপিত করছে কাকে, কিলার টি সেলকে। ওকে, এছাড়াও কি করে, আরেকটা কাজ করে,
বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে, বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে। এই বি লিম্ফোসাইটকে উদ্দীপিত কি করলে কি হবে, আমরা আগের দিন বলেছিলাম না যে অ্যান্টিবডি সৃষ্টিকারী সেল প্লাজমা সেল বা হেল্পার বি লিম্ফোসাইট। এই প্লাজমা সেল বা বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করলে কি করবে, এই বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি প্রডিউস করে। তাহলে বোঝা গেছে হেল্পার টি সেলের কাজ উদ্দীপিত করে কিলার সেলকে, সাপ্রেসর সেলকে, এবং কি করে এদের সংখ্যাটা প্রচুর পরিমাণে নাম্বার বাড়িয়ে দেয়। বি লিম্ফোসাইট সেলকে উদ্দীপিত করে এবং অ্যান্টিবডি প্রডিউসে সাহায্য করে, লিখবে। তারপরে সেকেন্ড কি বললাম, সেকেন্ড বললাম কিলার সেল। দ্বিতীয় বলেছি কিলার সেল বা সাইটোটক্সিক বা CD8 সেল। এই কিলার সেল হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করে, যখন শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন এরা সরাসরি কি করে, অ্যাটাক করে। অর্থাৎ ইনফেক্টেড যে সেল, অর্থাৎ যখন কোনো সংক্রমিত জায়গাতে এরা সরাসরি অ্যাটাক করে, বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করলে সরাসরি আক্রমণ করে কোন সেল, কিলার সেল বা সাইটোটক্সিক। ওকে, এবং তারা বাইন্ড করে। এই কিলার সেল কি করে, এই কিলার সেলের কাজ হচ্ছে দে বাইন্ড টু ইনফেক্টেড সেল। তারা ইনফেক্টেড সেলের সঙ্গে কি করে, বাইন্ড করে এন্ড সিক্রেট করে, এন্ড সিক্রেট করে কি না এক ধরনের পারফরমিন। দেখো, ওকে, এই পারফোরিন তারা খরিদ করে। এই পারফোরিনটা কি না, তাহলে কি বললাম যে কিলার সেল বা সাইটোটক্সিক বা CD4 হচ্ছে তারা ডিরেক্টলি বাইন্ড করে বাইরের প্যাথোজেনের সঙ্গে, আর আগে তো বাইরে শরীরের মধ্যে প্রবেশ করা বাইরে থেকে আসা প্যাথোজেনের সঙ্গে, আর কি করে তারা বাইন্ড করে ইনফেক্টেড সেলের সঙ্গে এবং সিক্রেট করে কি না পারফোরিন। এই পারফোরিন হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করে না সেই ভাইরাস সেই প্যাথোজেনের সেলের মধ্যে কি করে ছিদ্র করে তোলে, যে ছিদ্র করে সেখানে জল প্রবেশ করিয়ে সেলটাকে ব্লাস্ট করে দেয়। ওকে, তাহলে এই যে পারফোরিন সিক্রেশন হচ্ছে, ওকে, এই পারফোরিন হচ্ছে না ভাইরাস প্যাথোজেনের সেলকে ছিদ্র করে প্লাজমা সেলকে ছিদ্র করে দিয়ে সেখানে জল প্রবেশ করিয়ে সে তাকে ধ্বংস করতে সাহায্য করে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে বলেছিলাম তারপরে সাপ্রেশন। ওকে, সাপ্রেসার টি সেল। এই সাপ্রেসার টি সেল কি করে, ইমিউন সিস্টেমকে অবদমিত করে, সাপ্রেস করে দেয়। ঠিক আছে, ইমিউন সিস্টেমকে অবদমিত করে। আর একটা লাস্ট বলেছিলাম কি যে মেমোরি সেল। মেমোরি সেল, এই মেমোরি সেল কি করে দেখো, এ কি করে না শরীরে যখন এ মেমোরাইজ করে, কি মেমোরাইজ করে না শরীরে যখন কোনো প্যাথোজেন প্রবেশ করে, প্রবেশ করার পর সঙ্গে সঙ্গে শরীর যখন সাড়া দেয়, ইমিউন সিস্টেম যখন আমাদের অনাক্রম্য তন্ত্র সাড়া প্রদান করে, তখন তাকে বলা যায় প্রাইমারি রেসপন্স। ওকে, আর যখন কি করে না দ্বিতীয়বার কোনো শরীর যখন কোনো প্যাথোজেনকে প্রবেশ করে এবং সেই ইমিউন রেসপন্স যখন দ্বিতীয়বার সেই প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে, তখন তাকে বলা যায় সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এই মেমোরি টি সেল কি করে, সেটাকে মেমোরাইজ করে যে দ্বিতীয়বার যখন শরীরে কোনো প্যাথোজেন প্রবেশ করে তখন তাকে তার বিরুদ্ধে যে সাড়া প্রদান করা সেটাকে মেমোরাইজ করে না মেমোরি টি সেল। ওকে, তাহলে বোঝা গেছে টি কোষভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে। দেহের অনাক্রম্যতা বা অনাক্রম্যতা যখন টি লিম্ফোসাইট বা টি সেলের সাহায্যে ঘটে তখন তাকে বলা হচ্ছে কোষভিত্তিক অনাক্রম্যতা। কি বললাম যে কোষভিত্তিক অনাক্রম্যতা অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, কিন্তু থাইমাস গ্রন্থিতে গিয়ে পরিপূর্ণতা লাভ করে, সেখান থেকে যখন লসিকা গ্রন্থিতে পৌঁছায়, লসিকা গ্রন্থিতে বাইরে থেকে আসা কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে ম্যাক্রোফাজ সেটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এনগাল্প করার পর কি এমএইচসি প্রোটিনের সঙ্গে বাইন্ড করে এবং টি সেল কি করে, এই টি সেল ম্যাক্রোফাজকে বা সে কি করে না পুরো পরিপূর্ণভাবে আক্রমণ করে সেখানকার প্যাথোজেনকে ধ্বংস করে। এটা আমি ফার্স্ট দিন ক্লাসে অ্যান্টিজেন পড়ানোর সময় পড়িয়েছি। আচ্ছা,
কি বললাম যে এই টি সেল অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিভাজিত হয়, 4 ধরনের সেল উৎপন্ন করে। একটা বললাম হেল্পার টি সেল, কিলার সেল বা CD8, আর কি বললাম না সাপ্রেসার সেল, আর বললাম মেমোরি সেল। ওকে, আচ্ছা এরপরে আমরা আর এক ধরনের অনাক্রমতা দেখলাম, সেটা হচ্ছে কি না রসভিত্তিক অনাক্রমতা, আর একটা হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা। এই রসভিত্তিক অনাক্রমতাকে কি বলা হয়? হিউমোরাল ইমিউনিটি, বা একে আরেকটা কি বলা হয়ে থাকে দেখো, বা অ্যান্টিবডি মিডিয়েটেড, কি বললাম? অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সিস্টেম, AMIS। রসভিত্তিক অনাক্রমতা কাকে বলবো না, দেহ যখন বি লিম্ফোসাইট মানে দেহে অনাক্রমতা যখন বি লিম্ফোসাইটের দ্বারা গঠিত হয়, তখন তাকে বলা আছে রসভিত্তিক বা হিউমোরাল ইমিউনিটি। কি বললাম না, দেহে অনাক্রমতা যখন বি লিম্ফোসাইট বা বি সেলের সাহায্যে ঘটে, তখন তাকে বলা হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা। ওকে, এবারে দেখো এই বি লিম্ফোসাইট সেল কি হচ্ছে কি, এটা সরাসরি এরা অস্থিমজ্জায় অবস্থিত, অস্থিমজ্জা থেকে সরাসরি লসিকা গ্রন্থিতে পৌঁছায়, সরাসরি এরা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করার পর প্লাজমা সেল উৎপন্ন করে। তাহলে অস্থিমজ্জা এখানেই এরা বর্তমান থাকে, এখানেই থাকে, এখান থেকে যখন লসিকা গ্রন্থিতে পৌঁছায়, কে পৌঁছায়? বি লিম্ফোসাইট বা বি সেল। লসিকা গ্রন্থিতে পৌঁছানোর পর যখন কোনো প্যাথোজেন প্রবেশ করে, এই প্যাথোজেন প্রবেশ করার পর কি করে না, এই বি সেল প্রচুর পরিমাণে প্লাজমা সেল উৎপন্ন করে। কি করে? প্লাজমা সেল প্রডিউস করে। এবারে কি হবে দেখো, এই প্লাজমা সেল প্রডিউস করলে কি হবে, প্লাজমা সেল আবার প্রচুর পরিমাণে অ্যান্টিবডি গঠিত করে, তাহলে তখন কি হবে, সেই অ্যান্টিবডি প্যাথোজেনকে ধ্বংস করবে। বোঝা গেছে? এই বি সেল বা বি লিম্ফোসাইট সেল, এটা আবার 2 ধরনের সেল দ্বারা গঠিত। তাহলে বি সেল 2 ধরনের, একটা হচ্ছে প্লাজমা সেল, আর একটা হচ্ছে মেমোরি সেল। দেখো নোট করবে এগুলো সব অবশ্যই। নোট করে নাও। ওকে, তাহলে কি বললাম যে রসভিত্তিক অনাক্রমতা হচ্ছে বি সেলের সাহায্যে ঘটে। বি সেল 2 রকমের, প্লাজমা সেল আর মেমোরি সেল। প্লাজমা সেলকে কি বলেছি? প্লাজমা সেল হচ্ছে অ্যান্টিবডি ফ্যাক্টরি বলা হয়। দেহের অ্যান্টিবডি অর্থাৎ পার সেকেন্ডে 2000 কি করে অ্যান্টিবডি উৎপন্ন করে মলিকিউলস। তাহলে প্লাজমা সেলকে বলা হচ্ছে অ্যান্টিবডি ফ্যাক্টরিজ, আগের দিনই বলেছি। ওকে, আর মেমোরি সেল কি করে? ও একই কাজ করে, দেহে সেকেন্ডারি ইমিউন রেসপন্স সাহায্য করে। বোঝা গেছে? দেখো তাহলে প্লাজমা সেল হচ্ছে বি সেলের বিভাগ, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপন্ন করে, অর্থাৎ অ্যান্টিবডি প্রডিউসিং সেল। আর মেমোরি সেল হচ্ছে কি, এরা দীর্ঘদিন বেঁচে থাকে, এরা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকে। আর কি করে? এরা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয়ে অ্যান্টিজেনের সঙ্গে, মেমোরি সেল অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি করে, তারা ধ্বংস করে। ওকে, অ্যান্টিজেনকে নষ্ট করে দেয়। তাহলে টি সেল রসভিত্তিক অনাক্রমতা এবং কোষভিত্তিক অনাক্রমতা বোঝা গেছে। ইংলিশ টার্ম মনে রাখবে, তাদের যে ভাগগুলো সেগুলো বললাম। আচ্ছা, এরপর যেটা হচ্ছে যে আমরা পার্থক্য দেখব। ওকে, অর্থাৎ বি লিম্ফোসাইট and T lymphocyte মধ্যে পার্থক্য দেখো।